ভীষণ ত্রাসে যখন অন্তরাত্মা নিভু নিভু, তখন ওর শুকিয়ে আসা মুখটার দিকে ব্যগ্র দৃষ্টি ফেলে চেয়ে আছে শেহজাদ। প্রমিস। নির্বাক কিশোরী ছটফটিয়ে উঠল। বলিষ্ঠ পুরুষটির খাদে নামানো কণ্ঠে দেয়ালে পিঠ ঠেকে গেছে ওর। ফাঁকফোকর গলিও বেরোনোর সব রাস্তা বন্ধ। তখনই শুভ্র দুপাটি দাঁতের মাঝ বরাবর নিম্নাষ্ট ফেলল শেহজাদ। নিকোটিনের দাগহীন স্বচ্ছ ঠোঁটখানা পিষল তাতে। নিঃশব্দে হেসেও নিল আরশির দুঃখী দুঃখী মুখটা দেখে। নিচু স্বরে আওড়াল, সাইলেন্স গিভ কনসেন্ট ম্যাডাম। তুমি যদি কিছু না বলো তাহলে আমি ধরে নেব তোমার উত্তর পজিটিভ। আরশি এবারও যেন নীরব দর্শক। কুণ্ঠায় আড়ষ্ট গলাটা শত চেষ্টার পরেও শব্দ বের করতে নারাজ। শেহজাদের পজিটিভ উত্তর নেগেটিভ করতে জবরদস্ত একটা বুদ্ধি খুঁজতে চাইল মস্তিষ্ক, কিন্তু বিধিবাম। জবরদস্ত বুদ্ধিটা খুঁজে পাওয়ার আগেই শেহজাদ বলে উঠল, বেশি ভয় পেলে চোখ বন্ধ করে ফেলো। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় আটকে উঠল আরশি। আতঙ্কিত চোখ দুটো কোটর ছেড়ে রওনা হলো অভিমুখে। বুঝে আসা গলাতেও এক নাগারে বলে গেল, চোখ বন্ধ করব মানে? কি করবেন আপনি? দেখুন, এসব ইয়ারকে একদম ভালো লাগছে না এখন। কে বলল আমি ইয়ারকি করছি? আই এম ড্যাম সিরিয়াস মিসেস শেহজাদ। আনন্দ জুড়ে ভয় আর বিরক্তি একই সঙ্গে হৈ হৈ করে উঠল মেয়েটার। সিনসুরি হাঁকালো রাগের মাত্রা। থমথমে স্বরে বলল, হুটহাট এমন সিরিয়াস কথা বলার জন্য আপনার বিরুদ্ধে আইনজারি করা উচিত। করে ফেলো। শেহজাদ যতটা সহজভাবে বলল, তার চাইতো সহস্রাধিক বিস্ময়ের চোখ কপালে উঠালো আরিশ। বিমূঢ় ঠোঁটজোড়া ফাঁক করে আওড়ালো, কি সাংঘাতিক আপনি! যেমনই হই তোমারই তো। আরশির জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত এতক্ষণে ভিমরি খেত, বা হয়তো সদ্য ফোটা পলাশ হতো লাজে রাঙা গাল দুটো। খেই হারানো কুণ্ঠারা ছোটাছুটি করত ঘন পল্লব জুড়ে, যেখানে আরশি হাওয়ায় গিলছে বড় বড় ঢোকের সাথে। ঠেলে ঠুলে সরাতে চাইছে চওড়া সিনাটা, কিন্তু নাকাল হাতজোড়া অত শত কসরত করেও যখন বিফল, তখন বড্ড অগোছালোভাবে বলে উঠল, সি সি সি, আপনার বউ হয়ে দেখছি প্রেস্টিজ আমার আর রইল না। আজ আর দফায় দফায় অবাক হলো না শেহজাদ, বরং চাপা হেসে কৌতূহল নিয়ে শুধালো, তা শুনি কেন প্রেস্টিজ রইল না? রোদ্দুর ছাড়ায় চৌচির হলো গলা। তবু বেশ খানিকটা সাহস জুগিয়ে সেই খড়খড়ে গলাতে আরশি আওড়ে গেল। এমন রোমান্টিক ডায়লগ উপন্যাসের নায়কদের মুখে শুনতে ভালো লাগে, কিংবা কোনো রোডসাইড রোমিওর। গোমরামুখ প্রফেসরের মুখে এসব একদম মানায় না। তাহলে তার বউ হিসেবে আমার প্রেস্টিজটা রইল কি করে? ছোট করে শ্বাস ফেলল শেহজাদ। সাহসে হাত উঠিয়ে হুডির টুপিটা মাথার ওপর থেকে ফেলে দিল আরশির। কনকনে ঠান্ডা বাতাস কানে ঘাড়ে এসে হুমড়ি খেয়ে পড়তেই লোম দাঁড়িয়ে গেল শীতকাতুরে গতরের। কপালের উপর অযত্নে পড়ে থাকা চুলগুলোয় অতি যত্নে আঙুল চালালো মানুষটা। তুলে এনে গুজে দিল কানের ঠিক পাশে। মেঘমন্দ স্বরে থেমে থেমে বলল, প্রেমে পড়লে রাগী গম্ভীর গোমরামুখ প্রফেসরটাও রোড সাইড রোমিও হতে পারে, উপন্যাসের হিমু কিংবা শুভ্র হতে পারে। হার্টবিট তারও মিস হয়, সময় অসময় ভুলে প্রেম পায়, কাঠখোট্টা সত্তাটাও বেখেয়ালে হাসতে ইচ্ছে করে। শেহজাদ কম কথা বলে, কিন্তু যখন বলে ভীষণ গুছিয়ে গুটি কয়েক। এমন গুছিয়ে গুটি কয়েক কথা বলা মানুষগুলো যখন প্রেম নিবেদন করে, তখন আরশিরা হা হয়ে শুনতে বাধ্য হয়। আরশিও শুনল। নির্ঘাত ভিমরি খাওয়া মেয়েগুলোর মতো ঈষৎ গোলাপি গালজোড়া লুকাতে ব্যস্ত হলো মস্তিষ্ক। হিমু শুভ্রতে না গিয়ে সোজা বলে বসে, একে তো জেনারেটর চলছে না, হিটার বন্ধ, তারপর আপনি দিলেন আমার টুপিটা ফেলে। বলি, যদি টাইটানিক সিনেমার জ্যাকের মতো ঠান্ডায় মরে শক্ত হয়ে যায়, তখন ভালো লাগবে আপনার মিস্টার শেহজাদ? কথা ঘুরিয়েও খুব একটা লাভের লাভ হলো না মিসেস শেহজাদ। মেয়েটা থতমত খেলো, আমতা আমতা করলো। তারপর একচোট রাগ দেখে বলল, আমি মোটেই কথা ঘুরাইনি। শেহজাদের নির্বিকার আনন্দ যেন ভিতরে ভিতরে বদ্ধপরিকর। আরশিকে রাগিয়ে দেওয়ার জন্য
তাই ও যতবার ঘুরাইনি বলল, ততবার জবাবে শেহজাদ বলল, ঘুরিয়েছ। শটান মুখ তুলে চাইল আরশি, চোখে চোখ রাখল। বাকি মানসম্মানটুকু হাতে হাড়ি ভাঙতে উদ্যত হলো মানুষপট। চিবিয়ে চিবিয়ে বলল, ঝগড়ুটে জাম্বুবান, আজ এই মুহূর্তে আমি আপনাকে সনোবলের বাবা হিসেবে ডিক্লাইন করলাম। ঠোঁটে ঠোঁট দাবিয়ে হাসল শেহজাদ। নীলাম্বরে নিখাত প্রহসনের জাল বিছিয়ে ঝুঁকে এলো আরশির গালের পাশে। শুধু সনোবলের বাবা কেন, তোমার বাচ্চার বাবা হিসেবেও ডিরেক্ট উপর থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছি। আমিও দেখি তুমি কিভাবে ডিক্লাইন করো আমাকে। বাচ্চা কাচ্চার কথা শুনে খালি গলায় বিষম খেল মেয়েটা। তার ওপর তাড়াহুড়ো করে পেছনে সরতেই বাঁধল বিপত্তি। অসতর্কতায় অধর জোড়া ছুঁয়ে গেল শেহজাদের গাল। সেকেন্ডের আলতো স্পর্শ। দুই বাত একে অপরের দিকে বড় বড় চোখে চাইল দুজনে। খানিকটা সময় চোখাচোখি হতেই ইতস্তত মুখটা ঝড়ের গতিতে নামিয়ে ফেলল আরশি। সংযমের প্রাচীরে ফাটল আগেও ধরেছে, কিন্তু এতটাও ধৈর্যহারা শেহজাদ হয়নি কখনো। প্রহর গুনছে, অপেক্ষা করেছে কোনো এক অদূরে সন্ধ্যার। কল্পনার অপরাহ্নে নরম আলো মেখে সামনে এসে দাঁড়ালো তার প্রিয়দর্শনী। তবে আজ যেন সে প্রাচীরে ধস নামল। ভারী নিঃশ্বাস লুটপাট চালালো সম্মুখে। অজস্র লজ্জায় মাটির সাথে মিশে যাওয়া আরশির চিবুক তুলল ব্যান্ডেজে মোড়া হাতটা। তখনই তাবৎ সাফাইয়ের স্বরে কিশোরীর কম্পিত গলাটা ওড়ালো, আমি কিন্তু ইচ্ছে করে। কিন্তু শেষটুকু আর বলা হলো না। তার আগে শেহজাদ বিলম্বহীন অধর ছোঁয়ালো ওই শীর্ণ ঠোঁটে। গাঢ় এক চুমুতে থামিয়ে দিল আরশির শত অজুহাতের আস্ত এক দুনিয়া। অন্য হাতে ধরে রাখা মোমবাতিটা গলতে শুরু করেছে ততক্ষণে। তপ্ত প্যারাফিন বৃদ্ধাঙ্গুলি ও তর্জনের মাঝে এসে লাগলে হুঁশে নেই শেহজাদ। চিবুক থেকে হাতটা ক্রমশ উঠে এলো আরশির গালে। শ্বাস ফেলতে সময় নিয়ে কপালে কপাল ঠেকালো মানুষটা। হাসকি স্বরে শুধালো, আরশি, আই লাভ ইউ সো ড্যাম মাস। স্তব্ধ হয়ে রইল মেয়েটা। ভীষণ বুদ্ধি করে যদি এই সুযোগে বলে ফেলতো, আমিও আপনাকে ভালোবাসি, আপনার থেকেও বেশি ভালোবাসি। কিন্তু আরশি সেই ভীষণ বুদ্ধিটা করতে পারল না। সুযোগটুকু হাতছাড়া করে দুপাশে ঘন ঘন মাথা নাড়ল। উত্তর দিতে নারাজ গলবিলে অভিমান মিশিয়ে আওড়ালো, আপনি ভুলে যাবেন, এতে একটু পরেই ভুলে যাবেন। আজকের মতো আমাকে ছেড়ে চলে যেতে দুবারও ভাববেন না। ইভেন ইন মাই লাস্ট ব্রেথ আই উইল সে আই লাভ ইউ মাই ওয়াইফ। তাকে ভুলে কি করে বাঁচবো আমি? থমকালো আরশি, চোখ ভিজে একাকার। খেয়াল হতেই শাসালো নিজের মনকে। কি আশ্চর্য, ভালোবাসি তো বলেছে, কাঁদছিস কেন তুই? মান্ধাত্তা আমলের ব্রেইনের নিউরনগুলো মাইক নিয়ে যেন জানান দিল, এবার তোর পালা, এখনো সুযোগ আছে। প্রফেসরকে বলে ফেল নিজের মনের কথা। আর কতকাল গুমড়ে গুমড়ে মরবি এভাবে? সংবিত ফিরল আরশির। তবে সাহস জুগিয়ে ফের কিছু একটা বলে ওঠার আগেই একজোড়া তপ্ত ঠোঁটের উষ্ণতা এসে ভিড়ল গলায়। শুনল শেহজাদের চিরাচরিত ভারিক্কি স্বরের আস্ত এক পরিবর্তন, আই ক্যান্ট ওয়েট এনিমোর আরশি। তবে প্রফেসর বোধহয় জানত না অপেক্ষার প্রহর সবে শুরু। কারণ ঠিক সেই সময় ওর ট্রাউজারের পায়ের কাছে এসে দাঁড়ালো কিছু একটা। সুচালো সাদা দাঁত বের করে দিল কামড় বসিয়ে। থমকালো শেহজাদ। ঘাড় হতে মুখ তুলতে বাতি জ্বলে উঠল ঘরের। দেখলেন কারেন্ট চলে এসেছে। অন্যদিকে ফিরে অপ্রস্তুতে আওড়ালো আরশি। এক ফাঁকে চোখটা মুছে নিল হাতের পিঠ দিয়ে। কিন্তু শেহজাদের দিকে ফিরে তাকাতেই চমকে উঠল ও। কেমন সাদা ফ্যাকাশে হওয়া চেহারা নিয়ে মেঝের দিকে চেয়ে আছে মানুষটা। দৃষ্টি অনুসরণ করে নিজেও সেদিকে তাকালো আরশি। তখনই চোখে পড়ল সনোবলকে। কামড়ে ধরে রেখেছে শেহজাদের পরনের ট্রাউজার। ভড়কে গেল মেয়েটা। তড়িঘড়ি নুয়ে কোলে তুলে নিতেই নাখোশ হলো সনোবল। ও আরও কামড়াবে, ওকে তোলা হলো কেন? বাচ্চাদেরকে বোঝানোর মতো করে আরশি বলে উঠল, মন খারাপ করে না সোনা, তোমাকেও ট্রাউজার কিনে দেবো, ঠিক আছে? বাবারটা পচা, ওটা কামড়ালে বাবা স্কেল নিয়ে এসে পাঁচুতে পিট্টি দিয়ে দিবে। মানুষ কি করে পাঁচুতে পিট্টি দেয় সেসব হয়তো স্নোবল বুঝল না। তবে তার আদরে যে শেহজাদের ভাগ বসাতে পারেনি, এতে আপাতত তার শান্তি। কিন্তু ছেলেকে এসব বুঝিয়ে সুঝিয়ে সামনে তাকাতে আরেক দফা হসট খেল আরশি।
রুদ্ধশ্বাসে দেখল চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর দাঁড়িয়ে নেই। এদিক ওদিক চেয়ে নিচে তাকাতেই বিস্ফোরিত নেত্রোদয় আবিষ্কার করল শেহজাদ জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। প্রফেসর সোনোবলের কামড় খেয়ে সেন্সলেস হয়ে গেছে। যারা প্রশ্নে ওপর নিচে মাথা নাড়ল আরশি। কোলের ওপর থাকা অচেতন মুখটা দেখে আরেক দফা হু হু করে উঠল বুকের ভিতর। আয়ান সমানে পানি ছিটিয়ে যাচ্ছে শেহজাদের চোখে মুখে, তবুও কোনোভাবেই জ্ঞান ফিরছে না দেখে শেষমেশ বিরক্ত হয়ে বলল, বাটারফ্লাই, গ্লাসের পানিতে হবে না, তুমি দেখো তো কোথাও বালতি পাও কিনা। আটকে উঠল আরশি। যারার সাথে মুখ চাওয়াচাই করতে যারা বলে উঠল, সে কি, এই ঠান্ডার মধ্যে আপনি বালতি দিয়ে কি করবেন? আনকি আর সাধে বালতি চেয়েছে? এই এক বন্ধুর যন্ত্রণায় চুমুটা খেতে গিয়েও মুখটা ঘুরিয়ে ফেলতে হয়েছে ওকে। ঘড়িতে এত সময় থাকতে ওর চুমু খাওয়ার সময় এই ব্যাটাকে অজ্ঞান হতে হলো। সে দুঃখে কষ্টে বিড়বিড় করে বলল, নিজের রোমান্সের নৌকা তো ভাসাতে পারলই না, উল্টো আমারটা সহ ডুবলো। ওর কঠিন শাস্তি হওয়া উচিত, এজন্যে বালতি চেয়েছি। তুমি বালতি নিয়ে এসো। শাট আপ। গুরুগম্ভীর স্বর, স্বভাবসুলভ ধমক, তিনজোড়া চোখ তস্ত্র চাইল শেহজাদের মুখের দিকে। তোর জ্ঞান ফিরেছে? কি করে ফিরল? হায় হায়। আয়ান প্রশ্ন করতেই ধীরে ধীরে উঠে বসল প্রফেসর। কপাল কুঁচকে তাকালো ওর দিকে। তোর বকবক শুনে। সিরিয়াসলি আয়ান, তুই বালতির পানি ঢালতে চাইছিলি আমার গায়ে? আর সে চুপচাপ বিনা বাক্যে উঠে গিয়ে দাঁড়ালো জারার পাশে, মনে মনে একরাশ দুশ্চিন্তা সোনোবলকে নিয়ে। এরপর যদি মানুষটা সোনোবলকে বের করে দিতে চায়, ওনাকে কামড়েছে বলে, তখন ওদিকে দাঁত বের করলো অফিসার। মারিশুদ্ধ হাসিতে উড়িয়ে দিল একটু আগের দুঃখী দুঃখী ভাবটুকু। ভীষণ নিশ্চিন্ত হয়ে আওড়ালো, না, এবার আমি শিওর যে সত্যি সত্যি তোর জ্ঞান ফিরেছে। আয় ভাই, বুকে আয়। শেহজাদ বুকে না এলেও ও ঠিকই এগিয়ে গেল জড়িয়ে ধরতে। তৎক্ষণাৎ বিরক্ত চোখে পিছিয়ে গেল শেহজাদ। এমন করছিস কেন ভাই? খরগোশের কামড় খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া পাবলিকের মধ্যে তুই প্রথম। এমন লিজেন্ডারি মানুষের সাথে কোলাকুলি না করলে হয়? যারা হয়তো এবার বুঝলো আরশির উদ্বেগের কারণ, মেয়েটাকে আড়াল করে বলে উঠল, কিন্তু সোনোবল তো আমাদের কামড়ায় না। প্রফেসর, আপনি শিওর ও আপনাকে কামড়েছে? শেহজাদ কিছু বলার আগে মুখ খুলল আয়ান। বন্ধুর দিকে তাকে খুব বিজ্ঞান ন্যায় বলল, সব দোষ তোর। আমাদের টিম লিডার কামড়েছে। তুই বা কামড় খেয়ে উল্টে পড়বি কেন? এই তোর সাত সকালে জগিং করার নমুনা? আরশিও নিচের দিকে তাকে মাথা নাড়ল। মুখে কিছু না বলতে পারলেও মনে মনে ডাবল সম্মতি জানালো আয়নের সাথে। হঠাৎই পাশ থেকে ধাক্কা দিল যারা, ফিসফিস করে বলল, আরশি, সামনে তাকা। দৈবাত মাথা নাড়ানো থামিয়ে সম্মুখে চাইল আরশি। তখনই যেন ভূত দেখার মতো চমকে উঠল বিস্মিত চোখ জোড়া। শেহজাদ যে ওর দিকে তাকিয়ে। এখন কি সোনোবল সহ ওকেও বের করে দেবে বাড়ি থেকে? মাথা নেড়েছে বলে তুষার ঝড়ের প্রকোপ কমল না সে রাতে। তবে যে ভয়টা আরশি পাচ্ছিল সেটা অবশ্য উধাও হলো নিমিষেই। একচোট খুরখার দৃষ্টিতে ঘায়ল হয়েও ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। বিস্ময়ভূতের ন্যায় উপলব্ধি করলো শেহজাদ ওকে বা সোনোবলকে একটুও বাকেনি। সেখানে বাড়ি থেকে বের করে দেয়া তো দূরের কথা। অবাক মস্তিষ্ক এই প্রথমবার খুব গভীরভাবে লক্ষ্য করলো এক অন্য শেহজাদকে, যার ধৈর্যের সামনে মাথা নুয়েছে ওর উদ্ভট ভাবনারা। তখনই হৈ হৈ করে উঠল আয়ান। বন্ধুগণ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বেডের সাইড ধরে কেবল উঠে দাঁড়ানোর শেহজাদের কপালে ভাঁজ পড়ল। বিরক্তি নিয়ে চাইল আয়ানের দিকে। আরশির আনত চোখ জোড়া চোরের মতো উকি ঝুঁকি মারল সেই গুরুগম্ভীর মুখটায়। তবে ঠিক সুবিধা করতে পারল না। অত লম্বা মানুষটার রাশভারী আদল অবধি নজর পৌঁছাতে ব্যর্থ শ্বাস ফেলল কৃষ্ণকালো অক্ষিপট। আয়ান গলা পরিষ্কার করলো, একটু থেমে ঘোষণা দিল, যেহেতু অর্ধেক রাত ফুরিয়ে যাওয়ার পরও সায়ানটার প্রেম হলো না, সুতরাং আজ কি শাম পেয়ার না হনে ওয়ালে ইস বেচারা কা নাম টিম স্নোবল স্কোয়াড। চলে দুঃখে বসার ঘরে শুয়ে বসে আড্ডা দেই। তাতেই তেতে উঠল শেহজাদ। এক প্রকার উড়ে এসে পেছন থেকে ঘাড় চেপে ধরল আয়ানের। হিসিয়ে বলল, তোকে কে বললো আমার প্রেম হয়নি? আয়ানও কি কম যায় অমন বিপদে ঘাড়ে রেখে আওড়ালো, কে আবার বলবে? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে প্ল্যান এক্সিকিউটিভ করতে পারিসনি। যারা হাসছে ঠোঁট টিপে। আরশি হতভম্ব কোনো মতে টেনে টেনে ফাঁক করলো বিমূঢ় ঠোঁট জোড়া। কিসের প্ল্যান?
কিন্তু এবার আয়ান হাঁ করার আগেই তস্ত্র পেছন থেকে ওর মুখ চেপে ধরল শেহজাদ। কটমট চোখে তাকালো বন্ধুর দিকে। বসার ঘরে আড্ডা দিবি বলছিলে না? চল আজকে আমিও দেখি কত আড্ডা দিতে পারিস তুই। আয়নের চোখে জল, মুখে হাসি অবস্থা। শ্বাস নিতে না পারলো কি পারলো সেসবে পাত্তা দিল না শেহজাদ। শক্তপোক্ত হাতটা মুখের সামনে রেখেই টেনে নিয়ে চলল বসার ঘরে। আরিশ আর যারাও এলো পিছন পিছন, তবে ওদের সাথে খাবার টেবিলে না বসে ছুটল রান্নাঘরে। মরিয়ম বেগমের কথা মতো আরশি ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করলো, আর সেসব পাকা গিন্নির মতো একে একে এনে টেবিলে সাজালো যারা। আয়নের গালে হাত, চেয়ারে বসে বসে মন্ত্রমুগ্ধের মতো দেখে গেল ওর বাটারফ্লাইকে। এখনই কেমন টম্বৌ টম্বৌ ভাব, বিয়ের পর চোখে না হারায়। অমন হাঁ করে তাকিয়ে দেখতে পাশ থেকে ফোড়ন কাটল শেহজাদ। স্টার্টার হিসেবে মাছি মন্দ না, তবে খেলে পেট খারাপ হওয়ার চান্স 100%। কিন্তু তোর সেই পেট খারাপের ধকল সামলানোর মতো বাথরুম আমাদের বাড়িতে কেন? গোটা পৃথিবীতেও নেই। সো প্লিজ মুখটা বন্ধ কর। কথাটা বলতে না বলতেই তুরন্ত ঘাড় ঘোরালো আয়ান। আহত কণ্ঠে অভিমান টেনে বলল, এমনভাবে বলছিস কেন? তুই তোর বউকে দেখছিস না? শেহজাদের উত্তর দিল সংক্ষেপে। হাতে থাকা জলজল স্ক্রিনে চোখ রেখে জানিয়ে দিল, আমি তোর মতো বউ পাগল নই। আয়ান তার পুরুষালী স্বরের আগাগোড়া তাচ্ছিল্যে মিশিয়ে বলে উঠল, দেখছি তো কেমন বউ পাগল নও তুমি। শোন সায়ান, আমার যদি বাটারফ্লাইকে দেখলে পেট খারাপ হয়, তাহলে আরশিকে লুকে লুকে দেখলে তোর চোখে জয় বাংলা হবে। এরপর উঠতে বসতে একটা নয়, ট্রিপল আরশি দেখবি। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোজাসুজি আরশির দিকে চাইল শেহজাদ। নীলম্বর জুড়ে ছোটাছুটি করা কিশোরীর কামুক নিশানায় রেখে বলে উঠল, তুই বরং অন্য বদদোয়া কর, লাইক ডজনখানেক বাচ্চা আর সামথিং। কেসে উঠল আয়ান। তালুতে হাত রেখে সামলালো নিজেকে। বন্ধুর কথায় বিষম খেতে খেতে আওড়ালো, ও তার মানে আমি ওর বউকে দেখলে স্টার্টারে মাছি, আর তুমি দেখলে চিকেন মাঞ্চুরিয়ান। শেহজাদ চাপা হাসল। হেরে যাওয়া একশট শ্বাস ফেলে চোখ নামালো কোলের ওপর। ততক্ষণে খাবার টেবিল ভরে গেছে আইটেমে। যারা ঠিকই এসে বসলো আয়নের পাশে, কিন্তু আরশি চেয়ার টেনে শেহজাদের মুখোমুখি বসতে গেলেই লাফিয়ে উঠল আয়ান। এই কি করছো? ভরকালো মেয়েটা তড়িঘড়ি চেয়ারটা আগের জায়গায় ঠেলে রেখে দিল। আতঙ্কিত স্বরে বলে উঠল, কি করলাম আমি ভাই? না মানে তুমি কিছু করনি, কিন্তু সায়ানটা করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। ওর যা অবস্থা। মুহূর্তে হাসি মিলিয়ে গেল শেহজাদের। চোখ খিসে বন্ধ করলো সহসা। নির্ঘাত আবার উল্টাপাল্টা কিছু বলবে এই ছেলে। মুখ থেকে অসূচক শব্দ বের করলো যারাও। লোকটা হুট করে এত কথা বলছে কেন আজ? সবাই যে লজ্জা পাচ্ছে উনি কি বুঝতে পারছেন না, বা বুঝতে চাইছেন না? এরা যতটা বিরক্ত ততটাই অবাক হলো আরশি। ফ্যাল চোখ, ছোটখাটো মুখটাতে কৌতূহল নিয়ে শুধালো, কি করবেন উনি? নড়েচড়ে উঠল আয়ান। বন্ধুর উপকারে সদা জাগ্রত মনটা ভেতর ভেতর হেসে কুটি কুটি হলেও ফর্সা চেহারায় ধরে রাখলো মেকি ভার। গলার শ্লেষা দূর করে বলল, করবেন তো অনেক কিছু আয়ান। শেহজাদের কঠিন স্বরে থতমত খেল আয়ান। কথায় লাগাম টেনে সুর ঘুরিয়ে বলল, না মানে যদি আবার জ্ঞান টেন হারিয়ে ফেলে? পাশের চেয়ার খালি থাকলে ওকে ধরবে কে বলো? শুধু শুধু বেচারা ফ্লোরে পড়ে মাথাটা ফাটাবে। তার চেয়ে তুমি ওর পাশে বসো। আর আরশি একরাশ লাজে চিবুকখানা গলায় এসে ঠেকল মেয়েটার। শেহজাদের পাশে বসাটা এড়াতে চাইছিল অন্য কারণে। এই যে তখন কি অনায়াসে উনি ভালোবাসি বললেন, এটা শোনার পর শুধু পাশে কেন, আশেপাশে থাকলেও আরশির বুক টিপ টিপ করছে। ক্ষণে ক্ষণে মনে পড়ছে সে লাগামহীন স্পর্শের মুহূর্তটুকু। কিন্তু বিধিবাম ঘুরে ফিরে শেহজাদের পাশে বসতে হলো ওকে। তবে বসে থেকে উস্কুস শুরু হলো ওর। কতক্ষণ প্লেটের ভাতগুলোতে আঙুল ঘোরালো। আস্তে ধীরে চোখের এক কোণ উঁচিয়ে চেয়ে দেখলো মানুষটাকে। সে নিজের মতো করে খাচ্ছে। কে পাশে বসলো কে বসলো না সেদিকে কোনো মাথা ব্যথা নেই তার। এত নিরুত্তাপ কেন? তবে কি সত্যি সত্যি রাগ করলো? বিস্তর চিন্তা ভাবনা শেষে আরশি আর চুপ থাকতে পারল না। অল্প একটু চেপে বসলো শেহজাদের দিকে। গলার স্বর নামিয়ে শুধালো, আপনি কি খুব রাগ করেছেন? ফর হোয়াট? শেহজাদের কণ্ঠস্বর নিরেট। পাল্টা প্রশ্নটাতেও বিশেষ নমনীয়তা নেই। আরশি ঠোঁট উল্টায়।
উত্তর না দিয়ে মনোযোগ আনে খাবারের প্লেটে। অনিচ্ছা সত্ত্বেও ভাত তুলে মুখে দিতে যাবে, তখনই ঘাড়ের পাশে অনুভব করল একজোড়া তপ্ত শ্বাস। কানে ভেসে আসলো কণ্ঠে খাদে নামানো বাক্যবান, আজ রাতে তোমার কাছে সনোবল ছিল তাই বেঁচে গেল, কিন্তু কাল রাতে কি করে বাঁচবে, ঠিক করে রেখেছ তো? আর সে আইটাই করে উঠল কথার পিঠে, সোজা শির দ্বারা নুয়ে পড়ল লতানো ডগার ন্যায়। আনত মুখে গলা ভিজে শুধালো, মামা মানে? শেহজাদের পুরুষালী স্বর নিভু। ব্যস্তহীন শ্বাসে আরশি ঘাড় ছুঁয়ে দিয়ে বলল, মানে টানে কাল রাতে বোঝাবো। বছরের শেষ তুষার ঝড়টা বোধহয় গতকাল রাতেই পার করল নিউ ইয়র্ক। তবে রৌদ্রস্নাত প্রভাতের শুরু হলো বেশ মনোরমভাবেই। ভোরের নরম আলো এসে বরফ কুচির ওপর পড়তেই ঝলমলিয়ে উঠল হাসান ভিলার ব্যাকইয়ার্ড। বরফের এক পরত আস্তরণ ভেদ করে কোনো মতে মাথা তুলল সবুজ ঘাসগুলো। ব্যস্ততা শুরু হলো বাড়ির সামনের রাস্তায়। জগিং করতে বের হওয়া দম্পতি কিংবা স্কুলে যাওয়া ছেলেমেয়েগুলোতে সবর হলো ঝিমিয়ে পড়া পরিবেশ। আরশির ঘুম ভাঙল মাত্র। একটা লম্বা হাই তুলতেই প্রথমে চোখ পড়ল যারা আর আয়ানকে। ওরা বরাবর সামনের সোফাটা দখলে সেই কপতির। আয়নের কাঁধে মাথা রেখে দিব্যি ঘুমে কাদা হয়ে আছে যারা। গতকাল সবাই মিলে কত রাত করে আড্ডা দিল, তারপর কে কখন কিভাবে ঘুমিয়েছে কারোরই আর হুঁশে নেই সেসব। আরশি প্রশান্তির হাসল, কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন উঠতে গিয়েও মুখ থুবড়ে পড়ল একটা চওড়া সিনায়। দৈবাত মুখ ঘুরিয়ে তাকালো কোমরের দিকটায়। একজোড়া বলিষ্ঠ হাত খুব শক্ত করে নিজের সাথে বেঁধে রেখেছে আরশিকে। এলোমেলো চুলে সতনু ললাট পটের অর্ধেকটাই ঢাকা, নীল চোখ জোড়া বন্ধ, খুব ধীর স্থির শ্বাসের গতিতে ওঠানামা করছে বক্ষভাগ। মুহূর্তে ম্যারাথনের বেগে ছুটল আরশির শ্বাস প্রশ্বাস। শেহজাদের বুকে মাথা রেখে সারারাত ঘুমিয়েছে ভাবতেই কুণ্ঠারা ডানা মেলল গালে। জালে আটকা পড়া কবুতরের মতো হাঁসফাঁস শুরু হলো ছোট্ট খাট্ট গতরখানায়। মনে মনে ভাবল, ও ঘুমিয়েছে, শেহজাদ ওকে সরিয়ে দিল না কেন? কেন আবার নির্ঘাত ঘুম থেকে উঠেই আরেক প্রস্ত লজ্জায় ফেলবে বলে? এজন্যই তো কুস্তিগিরদের মতো জড়িয়ে ধরে আছে ওকে। তবে অত নড়াচড়ার পরেও যখন শেহজাদের ঘুম ভাঙল না, তখন একটু একটু করে শান্ত হলো আরশি। বেখেয়ালের বসে লম্বা সময় নিয়ে দেখল শেহজাদকে। হাতটা নিষ্পিস করলো ওই ঘুমন্ত মুখখানা ছুঁয়ে দিতে। করলো তাই। কাপা কাপা তর্জনীর আলতো স্পর্শ রাখলো ভুরুজোড়ার মাঝে। কপালে ভাঁজ ফেলল শেহজাদ, তবুও থামল না আরশি। ভীষণ সাহস করে কপাল থেকে আঙুলটা টেনে নামালো নাকের ওপর। চোখা নাকটা বিস্ময় নিয়ে দেখে ভাবলো একটা চুমু খাবে এখানে। না, ও কি এই লোকটার মতো অসভ্য নাকি যে মানুষের ঘুমের সুযোগ নিতে যাবে? যেটা করছিস সেটাই বরং করুক। তবে মন শোনালো অন্য গান। ফের নাকের ওপর থেকে আঙুলটা টেনে ঠোঁট বরাবর নামাতেই থামতে হলো ওকে। কিয়ৎক্ষণ চুপ থেকে ওষ্ঠপুট চেপে হেসে উঠল মিটিমিটি। বিড়বিড় করে বলল, সব সুযোগ ছেড়ে দিলে পাপ হবে মিস্টার শেহজাদ, তে আগে থেকেই সরি। হ্যাঁ। পরপর ঝুঁকে এসে টুপ করে ঠোঁট ছোয়ালো শেহজাদের অধর জোড়ায়। সরেও গেল ঝড়ের গতিতে। রুদ্ধশ্বাসে কয়েক পল তাকে রইল সম্মুখ পানে। সচেতন চোখ যখন বুঝল যে শেহজাদের ঘুম ভাঙেনি, তখনই নিশ্চিন্তের শ্বাস ঝাড়ল ও। ওই সেকেন্ড খানেকের চুমুতে রাজ্য জয়ের তৃপ্তি এসে ভিল চোখে মুখে। ভুরু নাচিয়ে নাচিয়ে বলল, খুব আমাকে জ্বালানো না? এখন কেমন দিলাম? এই যে চুমুটে খেয়েছি, কশিন কালো ধরতে পারবেন আপনি? পারবেন? আনের ঘুমটা ভেঙেছিল সবে, কিন্তু চোখ খুলতেই ঘুম ঘুম সব উবে গেল ছেলেটার। আরশি আর শেহজাদের অমনভাবে শুয়ে থাকতে দেখে এক প্রস্ত হা হলো মুখ। তখনই পেটে চিমটি কাটলো যারা। চোখ বন্ধ করেই কণ্ঠ নামিয়ে আওড়ালো, ভাই হয়ে বোনের রোমান্স দেখছেন? লজ্জা করে না? চোখ বন্ধ করুন। সহসা চোখের পাতা নামিয়ে ফেলল আয়ান। নিজে ফিসফিস করে বলল, তুমিও তো দেখছো বাটারফ্লাই? আমি দেখছি না, দেখছিলাম। কি ডাহা মিথ্যা কথা! সি। যারা বিরক্ত হলে এত কথা বললে আরিশ শুনে ফেলবে না? তারপর লজ্জায় এক শেষ হয়ে আরেক দফা মিশে যাবে মাটির সাথে। তখন রোমান্সেরও 12টা বাজবে, আর ওদের এই সুন্দর মোমেন্টটারও। সেসব বোঝে এই লোক। তবে শেষ রক্ষা বোধহয় হতে দিল না প্রকৃতি। গতকালের ঘটনা ছড়িয়ে গেল নিউজ পেপারে। মেহমেদ হাসানকে আদির বলা কল করে হুমকিও দিয়ে দিয়েছেন তার ছেলের বিরুদ্ধে আনা কেসটা উইথড্র করার জন্য। ঘটনা আদ্যপ্রান্ত মেহমেদ জানতেন না, তাই কথা বাড়াননি তখন।
সাত সকালে গাড়ি নিয়ে রওনা হয়ে এসেছেন বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে বাসার কারো ফোনে না পেয়ে অবশ্য থানায় একবার কল করেছিলেন। সেখান থেকে জানতে পারেন শেহজাদও জখম হয়েছে 7th এভিনিউয়ের ঘটনায়। তখনই হাহুতা শুরু করলেন মরিয়ম। বারবার করে বলতে লাগলেন, মেয়েকে হারিয়ে যে শোকটা পেয়েছি সেটা কাটিয়ে উঠলেও ছেলেকে হারানোর শোক কাটাতাম কি করে? কি সাংঘাতিক কিছু হয়ে যেত আমার শানটার, তখন কি নিয়ে বাঁচতাম আমি? মেহমেদেরও দুশ্চিন্তা হচ্ছে, তবে সেসব প্রকাশ করলেন না। এক হাত নিয়ে স্টিয়ারিং হুইল ধরে রেখে অন্য হাতে স্ত্রীর মাথায় রাখলেন। ধীর স্থির স্বরে বললেন, এত টেনশন করো না, কিছু হয়নি তো ওদের। হলে আমাকে জানাতো, ওরা বলো। তারপর কেন তো কান্নাকাটি করছে মরিয়ম? শরীর খারাপ করবে তো এবার। এমি সিটিয়ে বসে আছে পিছনে। খালাকে নিয়েও ভাবছে না, শুধু ভাবছে এই আদির সাথে বিয়েটা যদি সত্যি সত্যি হয়ে যেত ওর, তখন কি হতো? আরিশকে সহ্য করতে পারে না জানলে ওকে যদি মেরে ফেলতে চাইতো সাইকোটা। গল্পটা একটা রানিং গল্প। লেখিকা গল্পটা দিতে অনেক দেরি করতেছে। আমি চেষ্টা করব গল্পটা যখনই আসবে তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ধৈর্য হারা হবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।